শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, বিএ অনার্স বাংলা, বিএড এমএ বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রভাষক সাবেক বাংলা বিভাগ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা বিভাগ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের সঙ্গে ক্লাস হবে। বাংলা ব্যাকরণ ও নির্মিতি। প্রেষণা: ওয়ালাইকুম সালাম। আপনি দিয়ে যান। আপনি শোনেন, কে? শোনেন, আপনি কোথায় কে? যাচ্ছেন? আপনি কে? এই যে এই মেয়েটা কি আমার অনশন করছে? তা জানি না, এখানে শুয়ে আছে। এ ব্যাপারে আপনি কি? না, আপনি আমার কি কিছু কথা- না। আপনি ক্যামেরা বন্ধ করেন তো ভাই। শুনুন, না, আপনি ক্যামেরাটা বন্ধ করেন। আচ্ছা, আপনি এখন এই বাড়িতে কতদিন থাকবেন? আর যদি উনি বিয়ে নাই করে, উনার তো বউ আছে, এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? মুই এই না আমরণ অনশন করছি, মুই যতক্ষণ বাইচে থাকবো ততক্ষণ এনে বই থাকবো। আপনি একটা ফেসবুকের পরিচয়ে ফেসবুকের বিশ্বাস করে এভাবে চলে আসলেন। মুই তো আর অনেক ভালোবাসি, এর লাগি তো বিশেষ করে আয়ে পড়ছি। ওনার স্ত্রী আছে, এটা জানতেন না? না ভাইয়া, ওই তো মোরে কয় নাই। আমরা একটি ভিডিও ক্লিপস দেখলাম, এখান থেকে অনুমান করা যেতে পারে আজকের পাঠটি কি হতে পারে। নিশ্চয়ই ধরতে পেরেছ। বাংলা ভাষার রীতি ও বিভাজন, ডায়ালেক্ট অ্যান্ড ডিভিশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, পরিচ্ছেদ ৩। শিক্ষণফল: এ পাঠ শেষে শিক্ষার্থীগণ ভাষার সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। ২. ভাষার শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে। ভাষার রীতি ও বিভাজন বিশ্লেষণ করতে পারবে। নীরব পাঠ: বাংলা ভাষার রীতি ও বিভাজন। ভাষার সংজ্ঞা: মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সক্ষম হয়। কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বাকযন্ত্র বলে। এখানে একটু আন্ডারলাইন করে নিতে হবে, বাকযন্ত্র কাকে বলে। তাহলে আমাদের বাক প্রত্যঙ্গগুলোর সমষ্টিকেই বাকযন্ত্র বলা হয়। যেমন গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, নাসারন্ধ্র প্রভৃতি সমষ্টিকে, এই বাক প্রত্যঙ্গগুলোকে এক কথায় বাকযন্ত্র বলে। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা শ্রেষ্ঠ। তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। তোমরা এটুকু মনে রাখতে পারো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা শ্রেষ্ঠ অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে
মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষের আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি হয়েছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক বা সিম্বল মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা ভাষা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা, মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ জনসাধারণ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষাও বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলোকে আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা বলা হয়। ইংরেজিতে যেটিকে ডায়ালেক্ট বলা হয়, উপভাষা। পৃথিবীর সব ভাষায় উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুরের বা রংপুরের লোকের মুখের খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। এটিকে আদর্শ কথ্য ভাষা বলা হয়। বাংলা ভাষী শিক্ষিত জনগণ ও আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লেখ্য বা লৈখিক এই দুটো রূপ দেখা যায়। বাংলা ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও রয়েছে দুটি রূপ, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, আমরা সেটি দেখিয়েছি। সাধু এবং চলিত ভাষার পার্থক্য। সাধুরীতি বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। চলিত রীতি পরিবর্তনশীল। ১০০ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এ রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী।
সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। আঞ্চলিক কথ্যরীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্যতা থাকে, বাংলা ভাষারও তারা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণের বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণও লক্ষ্য করা যায়। আমরা এখানে সাধু এবং চলিত রীতির দুটি উদাহরণ দেখতে পাচ্ছি। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে তিনজন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা ৮টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে? আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কাজী ইমদাদুল হক মিলনের লেখা থেকে। খ. চলিত রীতি। পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মসমস করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালা, লতা ঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এটি সংগ্রহ করা হয়েছে। সরব পাঠ। বাংলা ভাষার রীতি ও বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারছো, সাথে বই থাকলে সেখান থেকে দেখতে পারো। বাক প্রত্যঙ্গগুলোর সমন্বয়কে বাকযন্ত্র বলে, আর এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশকাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বর্তমানে প্রায় ৩৫০০-এর মতো ভাষা প্রচলিত আছে সারা পৃথিবীতে। আর ভাষাভাষী জনগোষ্ঠীর দিক থেকে আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীর ৪র্থ বৃহৎ ভাষা। কথ্যরীতি, আঞ্চলিক কথ্যরীতি, আদর্শ কথ্যরীতি, লেখ্য ভাষারীতি, কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। সাধু ভাষারীতি ও চলিত ভাষারীতির পার্থক্য। আঞ্চলিক কথ্যরীতি। পাঠ বিশ্লেষণ। কথ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির এটি তোমাদের বইতে দাগিয়ে নিতে হবে। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির ওপরে ভিত্তি করে লেখ্য ভাষারীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতির পরিবর্তন। তাই কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। মনে রাখতে হবে, কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। আঞ্চলিক কথ্যরীতি। কথ্যরীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে, ইংরেজিতে যেটিকে ডায়ালেক্ট বলে। বাঙালি
বা বাংলাদেশের মধ্যে ও দক্ষিণ অঞ্চল, পূর্বী বা বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী বা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। তাহলে এখানে কয়েকটি উপভাষার নাম পেলাম। এক হচ্ছে বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী। আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় নানা ধরনের অডিও ভিডিওর মাধ্যমে প্রচলিত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি প্রচলিত লেখ্য রীতির ভিত্তি, তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি তফাৎ থাকে, পার্থক্য থাকে। লেখ্য ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। এই চর্যাপদকে চর্যাচর্য বিনিশ্চয় বলা হয়। এটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে আবিষ্কার করেন। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার এটি রচিত কাব্যরীতিতে। মূলত এটি বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির প্রয়োজন হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রচলিত রীতি হিসাবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য ভাষা বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত: পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত হয়েছে। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্যরীতি রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার ভাগগুলো আমরা একটু দেখে নেব। কথ্য ভাষারীতি, লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি দুই ভাগে বিভক্ত: আঞ্চলিক কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি। লেখ্য ভাষারীতি তিন ভাগে বিভক্ত: কাব্যরীতি, সাধুরীতি, প্রমিত রীতি। সাধু ও চলিত রীতির পার্থক্য: সাধুরীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর, যেমন করা ক্রিয়ার রূপ করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম, করিত, করিতেছিলে, করিয়াছিলে, করিব, করিবে, করিতে, করিয়া, করিলে, করিলাম ইত্যাদি। সাধুরীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে, যেমন তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি। প্রত্যেকটি সর্বনামে লক্ষ্য করো যে হ বর্ণ রয়েছে, তাহারা, ইহা ইত্যাদি। তো সাধুরীতিতে বাংলা লেখ্য সাধুরীতিতে সুনির্ধারিত ব্যাকরণের নিয়মে অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম মেনে চলে এবং যা থাকবার কথা ঠিক তাই। এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। সংস্কৃত শব্দ থাকবে।
এ ভাষায়। সাধুরীতিতে নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী। এই সাধু ভাষার বাক্যগুলো দিয়ে বক্তৃতা চলে না এবং নাটকের সংলাপ রচিত হয় না। এ রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি, যেমন করে আমি দেখালাম যে তাহারা, ইহাদের, যাহা, তাহা এই সর্বনাম ব্যবহৃত হয় এবং ক্রিয়াপদে পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন করিয়াছিল, করিতেছিল ইত্যাদি। চলিত রীতি, চলিত রীতি পরিবর্তনশীল এবং 100 বছর আগে যে চলিত রীতি ছিল বর্তমানে সেটি নেই, এটি পরিবর্তনশীল। এ রীতি তদ্ভব শব্দবহুল, এটি বুঝতে পারো। আর চলিত রীতি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, বক্তৃতা, সংলাপ, আলোচনা, নাট্য সংলাপ এগুলোর জন্য উপযোগী। সাধুরীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদের চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকে। আঞ্চলিক রীতি, এ সম্পর্কে তোমাদেরকে আগে জানিয়েছি, তারপর একটু বলি যে কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামেই পরিচিতি পায়। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও এ উচ্চারণের ব্যাপক পার্থক্য এবং সংমিশ্রণ লক্ষণীয়। পাঠ বিশ্লেষণে বাংলা ভাষার রীতি বিভাজনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা দেখে নিব। এখানে মনে রাখা প্রয়োজন যে আজকের পাঠ সংশ্লিষ্ট এবং পূর্ববর্তী পাঠ সংশ্লিষ্ট কিছু প্রশ্নোত্তর আমরা জেনে নিব, যাতে করে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কাজে অনেকখানি সুবিধা হয়। 1. ভাষার মূল উপাদান কি? উত্তর, ধ্বনি। বাংলা ভাষার মূল রূপ কয়টি? 2টি। ভাষার লৈখিক রীতি কি কি? সাধু ও চলিত। 3. 4. সর্বজন স্বীকৃত লেখ্য রূপ কি? সাধু ভাষা। 5. উপভাষা কি? কোন ভাষার আঞ্চলিক কথ্য রীতিকেই উপভাষা বলা হয়। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? উত্তর, প্রমোদ চৌধুরী। 7. মনের ভাব কিভাবে প্রকাশ হয়? উত্তর, ভাষার মাধ্যমে। 8. ভাষার জগতে বাংলার স্থান কোথায়? উত্তর, ষষ্ঠ বৃহত্তম ভাষা। 9. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কি? উত্তর, তদ্ভব শব্দবহুল। 10. প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর, 4টি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে লিখে নেয়ার জন্য কিছুটা সময় দেব। লিখতে পেরেছো নিশ্চয়ই? এখানে 11 থেকে 19 পর্যন্ত প্রশ্নোত্তর রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। 20 থেকে 29 পর্যন্ত, অর্থাৎ 11 থেকে 29 পর্যন্ত এই স্লাইডে রয়েছে। প্রশ্ন এবং উত্তর লিখে নাও। তিরিশ থেকে 44 পর্যন্ত,
30 থেকে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 57 পর্যন্ত প্রশ্নোত্তর রয়েছে। তোমরা লেখার সময় স্ক্রিনের দেখে অথবা পজ করে রেখে তোমরা লিখতে পারবে। সেজন্য আমি আর প্রত্যেকটি প্রশ্ন পড়ছি না, যাতে করে আমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে এবং আপলোড করতে অসুবিধায় পড়ে যাব। সেজন্য আমি আর বলছি না। শ্রেণীর কাজ, ব্যাপক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ সহ তোমার আঞ্চলিক ভাষার 5টি বাক্য সিডব্লিউ খাতায় লিখো। তুমি যে অঞ্চলে বাস করো সেই অঞ্চলের 5টি আঞ্চলিক বাক্য। মূল্যায়ন, প্রশ্ন দেখে উত্তর বলো। ভাষা কি? পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে? বাংলা ভাষার রীতি কাকে বলে? বাংলা ভাষার বিভাজন কাকে বলে? সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে ঘটে? বাড়ির কাজ, প্রমিত রীতি কাকে বলে তা ব্যাখ্যা করো। এইচডব্লিউ খাতায় লিখে নাম। এসো মাতৃভাষাকে ভালোবাসি, সঠিক শব্দে কথা। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।